আমরা এতক্ষণ রাইবোজোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে যা যা পড়লাম আমাদের কাছে কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গলজি অ্যাপারেটাস, আরেকটা খুব ইম্পর্টেন্ট অর্গানেল যেটা সেলের মধ্যে থাকে। এবার এই গলজি অ্যাপারেটাস নিয়ে আলোচনা করার আগে আমরা আরেকটুখানি আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন রাইবোজোম পড়েছিলাম আমরা কি শিখেছিলাম? রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। এই যে রাইবোজোম যে প্রোটিন তৈরি করলো, এই প্রোটিনগুলোকে রাইবোজোম কোথায় পাঠিয়ে দেয়? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনের মধ্যে পাঠিয়ে দেয়। কেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের লুমেনের মধ্যে প্রোটিনগুলো আসে? কারণ তাদের যাতে ফোল্ডিং এবং মডিফিকেশন হতে পারে, তাই তো? এবার এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রোটিনগুলো ফোল্ড হলো, তারা মডিফাই হলো, এবার তারা কি হবে? এরা এবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বেরিয়ে যাবে। কোন জায়গা দিয়ে বেরোবে? ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে আমরা একটা জায়গা পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রয়েছে, যেটা কিছুটা রাফ কিছুটা স্মুথ, সেটাকে কি বলে? ট্রানজিশনাল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেখান থেকে প্রোটিনগুলো এবার বেরিয়ে যায়। কিসের মাধ্যমে বেরিয়ে যায়? ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে বেরিয়ে যায়, তাই তো? এটা আমরা পড়েছিলাম মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমে এই প্রোটিনগুলো বেরিয়ে যায়। বেরিয়ে কোথায় আসে? গলজিতে এসে পৌঁছায়। এবার এই যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো রয়েছে, এগুলো অ্যাকচুয়ালি কি জানো? এগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা ছিঁড়ে বেরিয়ে আসে। এটা অ্যাকচুয়ালি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে লাগানো অবস্থায় রয়েছে। তারপর সেখান থেকে তারা ছিঁড়ে বেরিয়ে আসে সাইটোসলের মধ্যে, তারা ভাসতে 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 তারা গলজি অবধি এসে পৌঁছায় এবং গলজি অ্যাপারেটাসের যে মেমব্রেন রয়েছে তার সঙ্গে তারা ফিউজ হয়ে যায়। মানে জিনিসটা কেমন হয়? এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, আমি রাফ আঁকছি, এটা যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় তাহলে এখান থেকে ভেসিকলটা কি হয়? ছিঁড়ে বেরিয়ে আসে। এখান থেকে ভেসিকল, ট্রান্সপোর্ট ভেসিকল ছিঁড়ে বেরিয়ে আসে। বেরিয়ে কোথায় চলে আসে? এটা যদি গলজি হয়, ঠিক আছে, এসে গলজির এই মেমব্রেনের সঙ্গে এরা ফিউজ হয়ে যায়। তার মানে এই ভেসিকল গুলো লেগেছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে, সেখান থেকে তারা ছিঁড়ে আসলো। ছিঁড়ে তারা সাইটোসল দিয়ে ভাসতে 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 গলজি অবধি আসলো, এসে গলজির মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে গেল এবং তার মধ্যে তারা যে প্রোটিনটাকে ক্যারি করছিল, তারা সেই প্রোটিনটাকে গলজির লিউমেনের মধ্যে ঢুকিয়ে দেয়। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এবার আমরা একটু গলজির ডিটেইলস আসি। গলজি অ্যাপারেটাস হয় কেমন? দেখো, গলজি অ্যাপারেটাস না, এই যে অর্গানেলটা, এটা সাইজে একটু বড়। দিস ইজ মেমব্রেন বাউন্ড অর্গানেল। গলজি অ্যাপারেটাস হচ্ছে মেমব্রেন বাউন্ড অর্গানেল। তার মানে আমরা কি বলতে পারি? মেমব্রেন বাউন্ড অর্গানেল মানে ডেফিনেটলি এরা ইউক্যারিওটিক সেলের মধ্যেই থাকবে, এরা প্রোক্যারিওটিক সেলে থাকবে না। কেন? কারণ প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেল দেখতে পাই না। আমরা মেমব্রেন বাউন্ড অর্গানেল কোথায় দেখতে পাই? আমরা একমাত্র ইউক্যারিওটিক সেলের মধ্যে দেখতে পাই। সেই জন্য গলজিকে আমরা কোথায় পাবো? ইউক্যারিওটিক সেলে পাবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, প্ল্যান্ট সেলের মধ্যে যে গলজি অ্যাপারেটাস থাকে তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেটাকে বলা হয় ডিকটিওসোমস। সেটাকে বলা হয় ডিকটিওসোমস। আমি লিখে দিচ্ছি, ডিকটিওসোমস। ভেঙে ভেঙে পড়বে, ডিকটিওসোমস। ডিকটিওসোমস কি? ডিকটিওসোমস কিচ্ছু না, এটা হচ্ছে প্ল্যান্ট সেলের গলজি অ্যাপারেটাস, তার বিশেষ নাম হচ্ছে ডিকটিওসোমস। বোঝাতে পারলাম? এবার এই গলজি অ্যাপারেটাস থাকে কোথায় সেলের মধ্যে? আমরা দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে এক্সিট সাইট আছে, এক্সিট সাইট মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যেখান থেকে তার যে কন্টেন্ট, যেগুলো প্রোটিন গুলো এক্সিট হচ্ছে, তার যে এক্সিট সাইট, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক্সিট সাইটের কাছাকাছি থাকে। মানে গলজি অ্যাপারেটাস লাইজ adjacent to endoplasmic reticulum exit sites। কেন? তার কারণ হচ্ছে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকেল গুলো যেগুলো বেরোচ্ছে, যে ট্রান্সপোর্ট ভেসিকেল যেগুলো প্রোটিনকে ক্যারি করে নিয়ে আসছে, সেগুলো তো আলটিমেটলি গলজিতে এসে পৌঁছাবে। তাই গলজিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক্সিট সাইটের কাছাকাছি থাকতে হবে। এই অবধি আমরা বুঝলাম। আরেকটা কারণ হচ্ছে এই যে গলজি অ্যাপারেটাস, এরা কিন্তু অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। কিভাবে? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ট্রান্সপোর্ট ভেসিকলস যেগুলো ছিঁড়ে বেরিয়ে আসছে, এই যে ভেসিকুলার ক্লাস্টার যেটা তো আছে, অনেকগুলো ভেসিকল, এরাই কিন্তু একসাথে মানে এক জায়গায় হয়ে গিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে গলজি অ্যাপারেটাস। বোঝাতে পারলাম? মানে গলজি অ্যাপারেটাস অরিজিনেটস ফ্রম দ্য ভেসিকুলার ক্লাস্টারস দ্যাট বার্ড অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে ভেসিকল গুলো ছিঁড়ে ছিঁড়ে চলে আসছে, সেগুলোই কিন্তু আলটিমেটলি গলজি তৈরি করে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে গলজি অ্যাপারেটাস যে তৈরি হলো, এর সঙ্গে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কোনো কন্টিনিউয়াস মেমব্রেন নেই। তাদের দুজনের মধ্যে কোনো কন্টিনিউয়াস মেমব্রেন নেই। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে প্রোটিনগুলো তৈরি হলো, সেগুলো যদি গলজিতে পৌঁছাতে হয় কিসের মাধ্যমে আসবে? তাহলে একমাত্র ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমেই আসতে পারবে। তাহলে একমাত্র মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকলস এর মাধ্যমেই আসতে পারবে।
এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা যেটা দেখবো যে গলজি অ্যাকচুয়ালি হয় কেমন। আমি ছবিটা যখন আঁকবো জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে। আমরা দেখবো যে কিছু ফ্ল্যাটেন্ড এরকম মানে ডিস্কের মতো পাউচেস বা স্যাক যাই বলো, এরকম কিছু ফ্ল্যাটেন্ড স্যাক পাশাপাশি মানে প্যারালালি এরকম সাজানো থাকে, যেগুলো নাকি গলজি অ্যাপারেটাস তৈরি করে। মানে জিনিসটা কেমন হয় দেখো, আমি গলজি আঁকছি, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, বোঝাতে পারছি? তাহলে দেখো সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস আমরা দেখতে পাচ্ছি, যেগুলো নাকি প্যারালালি সাজানো। এটা একটা স্যাক, এটা একটা স্যাক, এটা একটা স্যাক, এটা একটা স্যাক। তাহলে এই যে সিরিজ অফ ফ্ল্যাটেন্ড স্যাকস, সিরিজ অফ ফ্ল্যাটেন্ড ডিস্ক শেপ, ঠিক আছে, পাউচেস যেগুলো আমরা দেখতে পাচ্ছি, যারা নাকি একটার সঙ্গে একটা প্যারালালি সাজানো এবং দে আর ইন্টারকানেক্টেড, এই জিনিসটাই যে তৈরি হচ্ছে এটাকেই বলা হয় গলজি অ্যাপারেটাস। আর এই যে এক একটা স্যাক, এই এক একটা স্যাককে বলা হয় সিস্টারনা। এটা একটা সিস্টারনা, ঠিক আছে, এটা একটা সিস্টারনা। তাহলে এই এক একটা হচ্ছে একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা, এটা একটা সিস্টারনা। তাহলে সিঙ্গুলারে আমি বলছি সিস্টারনা, আর প্লুরালে বললে আমি এর পেছনে একটা ই জুড়ে দেবো, সিস্টারনি। তার মানে এগুলো সব হচ্ছে কি দিস আর সিস্টারনি। বোঝাতে পারলাম? এবার দেখো এই যে সিস্টারনে যেগুলো রয়েছে, ঠিক আছে, এখানে আমরা কি দেখছি, শুরুর দিকে এই যে জায়গাটা, এইটা হচ্ছে এন্ট্রি ফেস। এন্ট্রি ফেস মানে কি? এটা হচ্ছে রিসিভিং ফেস। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকলস যেগুলো আসছে, যেগুলো প্রোটিনকে ক্যারি করে আনছে, এই যে ট্রান্সপোর্ট ভেসিকলস গুলো, মেমব্রেন বাউন্ড ট্রান্সপোর্ট ভেসিকলস, এরা আমরা কি দেখবো, এরা এই যে গলজি অ্যাপারেটাস এর মেমব্রেনের সঙ্গে ফিউজ হয়ে যাবে, এবং ফিউজ হয়ে যাওয়ার পরে এর ভেতরে যে কন্টেন্ট যেটা রয়েছে, যে প্রোটিন যেটা রয়েছে, সেটাকে তারা গলজি অ্যাপারেটাসের লিউমেনের মধ্যে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তাহলে যেখান দিয়ে গলজি অ্যাপারেটাসের মধ্যে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ঢুকলো, অর্থাৎ রিসিভিং ফেস যেটা, এটাকে বলা হয় সিস ফেস, CIS, সিস ফেস, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে সিস গলজি নেটওয়ার্ক। এটাকে বলা হয় সিস গলজি নেটওয়ার্ক, তো তোমরা সহজ করে সিস ফেসও বলতে পারো। এবার এই মেমব্রেন, এবার যখন এই সিস গলজি নেটওয়ার্ক দিয়ে যখন গলজি অ্যাপারেটাসের লিউমেনের মধ্যে এই প্রোটিনগুলো চলে আসলো, তখন সেই প্রোটিনগুলোর কি হবে, তখন সেগুলোর ফার্দার মডিফিকেশন হবে, ফার্দার প্রসেসিং হবে, এবং শুধু তাই না, তাদেরকে আলাদা আলাদা করে দেওয়া হবে, তাদের শর্টিং হবে, যে এই প্রোটিনটা আলাদা করে দাও, এই প্রোটিনটা আলাদা করে দাও, এই প্রোটিনটা আলাদা করে দাও, কারণ বিভিন্ন আলাদা আলাদা জায়গায় সেই প্রোটিনগুলোকে আবার পাঠানো হবে। এই শর্টিং হয়ে যাওয়ার পরে সেই প্রোটিনগুলোর প্যাকেজিং হবে, তাদেরকে আলাদা করে প্যাক করা হবে। কোথায় প্যাক করা হবে? মেমব্রেন বাউন্ড ভেসিকলস এর মধ্যে আবার প্যাক করা হবে। ঠিক যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার সময় আমরা কি দেখেছিলাম, মেমব্রেন বাউন্ড ভেসিকলের মধ্যে প্রোটিনগুলোকে প্যাক করে দেওয়া হয়েছিল, এই গলজি অ্যাপারেটাস পড়ার সময় আমরা দেখবো। মানে এখান দিয়ে আস্তে আস্তে প্রসেস হতে হতে এগোবে, এগোতে এগোতে যখন এই শেষের দিকে চলে আসবে, এই যে জায়গাটা, এটাকে বলা হয় ট্রান্স গলজি নেটওয়ার্ক বা ট্রান্স ফেস, মানে এটা হচ্ছে এক্সিট ফেস, এখান দিয়ে এবার বেরোবে, এটাকে বলা হয় ট্রান্স গলজি নেটওয়ার্ক, বা এটাকে তোমরা ট্রান্স ফেসও বলতে পারো। ঠিক আছে? মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিট ফেস। এবার এইখানে আমরা দেখবো এই গলজি থেকে আবার সেই ভেসিকল তৈরি হবে, গলজি থেকে এরকম ভেসিকল তৈরি হবে। ঠিক আছে? এই যে ভেসিকল তৈরি হচ্ছে, এবার গলজি থেকে এই ভেসিকলগুলো ছিঁড়ে বেরিয়ে আসবে, কোথায় বেরিয়ে আসলো? সাইটোসলের মধ্যে চলে আসলো, তাই তো? সাইটোসলের মধ্যে এসে এবার এই ভেসিকল গুলো কোথায় যাবে? তার ডেস্টিনেশনে পৌঁছাবে। এবার তার ডেস্টিনেশন কি হতে পারে? দেখো, গলজি অ্যাপারেটাস থেকে যখন ভেসিকল গুলো বেরিয়ে আসলো সেই প্রোটিন গুলো নিয়ে, তার ডেস্টিনেশন দুরকম হতে পারে। একটা হতে পারে ইন্ট্রাসেলুলার ডেস্টিনেশন, মানে সেলের মধ্যেই কোথাও তার ডেস্টিনেশন আছে, সেলের মধ্যেই কোথাও তাকে পৌঁছে দেবে। আরেকটা হতে পারে এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন। এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন মানে এই প্রোটিন গুলোকে সে সেলের বাইরে পাঠিয়ে দেবে, মানে সেলের বাইরে সে সিক্রেট করে দিল প্রোটিন গুলোকে। ঠিক আছে? ইন্ট্রাসেলুলার ডেস্টিনেশনের যদি উদাহরণ দিতে হয়, যে সেলের মধ্যে এই প্রোটিন গুলোকে, এই ভেসিকল গুলো কোথায় নিয়ে যাবে, সেটা হচ্ছে লাইজোজোম। লাইজোজোম এটা আরেকটা অর্গানেল, এটা আমরা আবার এর পরে পড়বো। এই লাইজোজোমে এই প্রোটিন গুলোকে পাঠিয়ে দেওয়া হবে।
কেন পাঠানো হবে, কি কাজ, সেগুলো আমরা পরে করবো। ঠিক আছে, আরেকটা কি ডেস্টিনেশন আমরা জানলাম, এক্সট্রা সেলুলার ডেস্টিনেশন, মানে কিছু ভেসিক্যাল প্রোটিনকে নিয়ে তারা সেলের বাইরে পাঠিয়ে দেবে, আর কিছু ভেসিক্যাল প্রোটিনকে নিয়ে তারা সেলের মধ্যেই অন্য কোনো অর্গানেলি বা অন্য কোনো ডেস্টিনেশনে পাঠিয়ে দেবে। এই অবধি বোঝা গেল? তাহলে এটা হচ্ছে গলজি অ্যাপারেটাসের কাজ। এবার এই গলজি অ্যাপারেটাসের আমরা দুটো এন্ড দেখলাম, একটা হচ্ছে রিসিভিং ফেজ, যেটাকে আমরা সিস গলজি নেটওয়ার্ক বলছি, যেখান দিয়ে ঢুকছে। মাঝের যে কম্পার্টমেন্ট যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় মিডিয়াল কম্পার্টমেন্টস, মাঝের কম্পার্টমেন্ট গুলো মিডিয়াল কম্পার্টমেন্ট, তাই তো? এটা হচ্ছে সিস কম্পার্টমেন্ট, মাঝের গুলো মিডিয়াল কম্পার্টমেন্ট, আর শেষের গুলো হচ্ছে ট্রান্স কম্পার্টমেন্ট বা ট্রান্স গলজি নেটওয়ার্ক। তাহলে সিস গলজি নেটওয়ার্ক, মিডিয়াল কম্পার্টমেন্ট, ট্রান্স গলজি নেটওয়ার্ক। সিস গলজি নেটওয়ার্ক দিয়ে কি হচ্ছে, দিস ইজ রিসিভিং ফেজ। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন গুলো ভেসিকেল গুলো ক্যারি করে এনে কোথায় ঢুকিয়ে দিচ্ছে, সিস গলজি নেটওয়ার্কের কাছে চলে আসছে। এবার এর মধ্যে প্রোটিনগুলোর ফার্দার মডিফিকেশন, প্রসেসিং হওয়ার পরে, শর্টিং হওয়ার পরে, প্যাকেজ হওয়ার পরে সেগুলো বেরিয়ে যাচ্ছে কোথা থেকে, ট্রান্স গলজি নেটওয়ার্ক দিয়ে, মানে এক্সিট ফেজ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই অবধি আমরা বুঝলাম। তাহলে এতক্ষণ ধরে আমরা যখন গলজি নিয়ে পড়াশোনা করলাম, আমরা একটা কাজ বুঝলাম, ইট ইজ রিলেটেড টু প্রোটিন মডিফিকেশন, প্রসেসিং এন্ড শর্টিং এবং প্যাকেজিং। কিন্তু এই প্রোটিন ছাড়াও, অ্যাপার্ট ফ্রম প্রোটিন ট্রান্সপোর্ট, অ্যাপার্ট ফ্রম প্রোটিন মডিফিকেশন, প্রসেসিং, শর্টিং, প্যাকেজিং এন্ড ট্রান্সপোর্ট, গলজি অ্যাপারেটাসের আরেকটা কাজও আছে। দে আর অলসো ইনভলভড ইন লিপিড ট্রান্সপোর্ট। শুধু তাই না, গলজি অ্যাপারেটাস থেকে আমরা দেখবো যে লাইজোজোম তৈরি হয়। ঠিক যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমরা দেখেছি গলজি অ্যাপারেটাস তৈরি হয়, ঠিক সেরকম গলজি অ্যাপারেটাস থেকে আবার আমরা দেখবো লাইজোজোম তৈরি হয়। আমরা যখন লাইজোজোম নিয়ে পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার, গলজি অ্যাপারেটাস যেহেতু মেমব্রেন বাউন্ড অর্গানেল, তাই এরা কোথায় থাকে, ইউক্যারিওটিক সেলের মধ্যে থাকে, প্রোক্যারিওটিক সেলে থাকবে না। ঠিক আছে, কিন্তু সব ইউক্যারিওটিক সেলে থাকবে কি না, তারও ব্যতিক্রম আছে। এমন কিছু সেল আছে যেখানে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না। উদাহরণ দিতে গেলে যেমন হচ্ছে ম্যাচিওর স্পার্ম, ম্যাচিওর স্পার্মের মধ্যে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না। রেড ব্লাড কর্পাসেলস, আরবিসি বা রেড ব্লাড কর্পাসেলস আমরা যাই বলি, তার মধ্যে আমরা গলজি অ্যাপারেটাস পাবো না। ঠিক আছে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্ল্যান্ট সেলের মধ্যে যে গলজি অ্যাপারেটাস থাকে তাকে একটা বিশেষ নামে ডাকা হয়, সেই বিশেষ নামটা কি, ডিকটিওসোমস। সো দিস ইজ অল অ্যাবাউট গলজি অ্যাপারেটাস। তোমাদের জন্য যতটা দরকার আমরা কিন্তু ততটা নিয়ে আলোচনা করে নিয়েছি।